মুভি শুরু হয় 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। সেই সময় এক ব্রিটিশ সৈনিক শত্রুপক্ষের জাপানি বিমান ঘাঁটি ধ্বংস করে নিজের ঘাঁটিতে ফিরছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে একটি জাপানি যুদ্ধ বিমান তার বিমানকে ঘিরে ধরে আক্রমণ চালায়। তীব্র লড়াইয়ের এক পর্যায়ে তার বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। প্রাণ বাঁচানোর আর কোনো উপায় না দেখে সে বাধ্য হয়ে আকাশ থেকে লাফ দেয়। ভাগ্যক্রমে সে বেঁচে যায়, কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ নয়। সে যেখানে গিয়ে পড়ে সে এলাকা ছিল পুরোপুরি জাপানি সেনাদের নিয়ন্ত্রণে। পরের দিন সকালে ঘুম ভাঙতে সে বুঝতে পারে সে এখনো বিপদের মধ্যেই আছে। দূর থেকে দেখতে পায় কয়েকজন জাপানি সৈন্য তার দিকেই এগিয়ে আসছে। পরিস্থিতি বুঝে সে দ্রুত লুকিয়ে পড়ে। সৈন্যরা কাছে এলে সে নিজের বুদ্ধি আর সাহস কাজে লাগিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের মধ্যে কয়েকজনকে হত্যা করতেও সক্ষম হয়। কিন্তু সমস্যা ছিল একটাই, সে ছিল একা, আর শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি। বেশিক্ষণ লড়াই চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। শেষ পর্যন্ত প্রাণ বাঁচানোর জন্য তাকে আত্মসমর্পণ করতে হয়, কারণ সে বুঝে গিয়েছিল আর লড়াই করলে হয়তো এখানে তার মৃত্যু হবে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় একটি বন্দি শিবিরে। সেখানে পৌঁছে সে দেখে সেই বন্দি শিবিরে শুধু সে একাই নয়, আরো অনেক ব্রিটিশ সেনা বন্দী ছিল। এরা সবাই দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে নেমেছিল, কিন্তু তাদের সাহস আর ত্যাগের পুরস্কার ছিল ভয়ঙ্কর বন্দিত্ব, যা নরকের থেকেও ভয়ঙ্কর কম নয়। এমন সময় লিটো নামের একজন জাপানি সেনার কমান্ডার সেখানে ডাকা হয়। সে জেমসের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমাদের কাছে আগে থেকে অনেক বন্দী আছে, নতুন কাউকে রাখার মতো কোনো জায়গা নেই, তাই ওকে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দাও। এই আদেশ শোনার পর প্রধান অফিসার কয়েকজন প্রহরীকে সঙ্গে নিয়ে জেমসকে নিয়ে রওনা হয়। তারা তাকে জঙ্গলের গভীরে নিয়ে যেতে থাকে, যাতে নির্জন পরিবেশে কোনো ঝামেলা ছাড়াই তাকে হত্যা করা যায়। ঠিক তখনই যখন প্রহরী তার তলোয়ার জেমসের গলায় চালাতে যাবে, ঠিক সেই মুহূর্তে ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা। মুহূর্তের মধ্যে জেমস নিজের সমস্ত শক্তি আর সাহস এক করে শত্রুদের প্রধানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার মাথা কেটে ফেলে। সবাই হতভম্ব হয়ে যাওয়ার সুযোগ নিয়ে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পালাতে পালাতে গভীর জঙ্গলের ভিতরে সে একটি পুরনো বিমান দেখতে পায়, যেটা গোপনে লুকিয়ে রাখা হয়েছিল। প্রথমে সে সেখানে লুকিয়ে থাকার চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ লুকিয়ে থাকা সম্ভব হয় না, কারণ জাপানি সৈন্যরা এখনো তার পিছু ছাড়েনি। বিপদ বুঝে সে আর সময় নষ্ট না করে নিজের গতি আরো বাড়িয়ে দেয়। প্রাণ বাঁচানোর জন্য এখন তার সামনে একটা রাস্তা, দৌড়ানো আর দৌড়ানো। কিন্তু দৌড়াতে দৌড়াতে জেমস খেয়ালই করতে পারেনি কখন তার একটি পা ফাঁদের মধ্যে আটকে যায়। মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে, আর এই সুযোগে জাপানি সৈন্যরা তাকে আবার ধরে ফেলে। দ্বিতীয়বার যখন তাকে কমান্ডোর সামনে আনা হয়, তখন কমান্ডো জেমসকে দেখে বিস্ময় হতবাক হয়ে যায়। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, এত কিছুর পরও তুমি এখনো বেঁচে আছো কিভাবে? সৈন্যরা তখন তাকে জানায় এই লোকটি পালানোর চেষ্টা করেছিল এবং সেই সঙ্গে তাদের প্রধানকেও হত্যা করেছে। কথা শুনে কমান্ডোর চোখে রাগ আর প্রতিশোধ আগুন জ্বলে ওঠে। ঠান্ডা গলায় বলে, আজ রাতে তুমি তোমার জীবনের শেষ উৎসব উদযাপন করবে, কারণ আগামী সূর্য তোমার জন্য শুধু যন্ত্রণাই নিয়ে আসবে। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। কমান্ডো চলে যাওয়ার পর এক সৈন্য সাহস করে প্রশ্ন করে, আপনি ওকে এখনো মেরে ফেললেন না কেন? এর উত্তরে কমান্ডো ধীর কণ্ঠে বলে, কারণ আমি ওর চোখে মৃত্যুর ভয় দেখিনি, এত সহজ ওকে মরতে দেওয়া ঠিক হবে না। কিছুক্ষণ থেমে সে আবার বলে, যতটা সম্ভব ওকে কষ্ট দাও, এমন অবস্থায় নিয়ে যাও যখন সে নিজেই বলবে এখন আমাকে মেরে ফেলো, ঠিক তখনই তাকে হত্যা করা হবে। এই কথাগুলো শুনে সবার বুঝতে আর বাকি থাকে না যে জেমসের সামনে যে যন্ত্রণা অপেক্ষা করছে তা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। এরপর জেমসকে আবার বন্দি শিবিরে ফিরিয়ে আনা হয়। সেখানে পৌঁছাতেই সে দেখতে পায় অন্য বন্দীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। তারা সবাই আলাদা আলাদা দেশের সৈনিক, কেউ ব্রিটিশ, কেউ আমেরিকান, কেউ বা অন্য দেশের। সবারই ভাগ্য এক, এখানে বন্দী হয়ে থাকা। এমন সময় রনি নামের এক আমেরিকান বন্দী জেমসকে বলে, আমরা জানি এখানে সবাই একসময় একে অপরের শত্রু ছিলাম, কিন্তু এখন এই জায়গায় আমরা সবাই একই অবস্থানে আছি, তাই আমরা এখনো সেনাবাহিনীর শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করি। এই শৃঙ্খলায় আমাদের ভেতরটা শক্ত করে রাখে। রনির কথাগুলো শুনে জেমসের মন কিছুটা শান্ত হয়ে আসে। এত কষ্ট আর ভয়ের মাঝেও সে বুঝতে পারে এখানে এখনো মানবতা আর আশা বেঁচে আছে। জেমস মনে মনে ভাবে, ঠিক হইতো, আলাদা আলাদা দেশের মানুষ হলেও একসময় সবাই সেনাবাহিনীর সদস্য ছিল, তাই এখানে শত্রু নয়, তারা এখন একে অপরের বন্ধু হয়ে গেছে। এই ভাবনাটা তার ভিতরে একটু সাহস এনে দেয়। পরের দিন জেমসকে বন্দি শিবিরের বাইরে নিয়ে যাওয়া হয়, কারণ সেদিন ছিল এক ভয়ঙ্কর লড়াই। তাকে লড়তে হবে জাপানের সবচেয়ে বিপজ্জনক মাস্টার যোদ্ধার সঙ্গে।
তবে তার আগে ছিল আরো কঠিন পরীক্ষা। প্রথমে তার সামনে আনা হয় 3 জন শক্তিশালী যোদ্ধাকে, কিন্তু সেই জাপানি ফাইটার মুহূর্তের মধ্যে তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করে ফেলে। এই দৃশ্য দেখে চারপাশের সবাই আতঙ্কিত হয়ে ওঠে। এরপর আসে জেমসের পালা। সে যখন জাপানি যোদ্ধার সামনে দাঁড়িয়ে লড়াই শুরু করে, তখন কমান্ডার লিটো নিজের আসন থেকে উঠে দাঁড়ায়, কারণ সে বুঝে যায় এই লড়াইটা আর অসাধারণ কোনো লড়াই নয়। এরপর জেমস আর সেই জাপানি যোদ্ধার মধ্যে শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই। দুজনের আক্রমণ আর পাল্টা আক্রমণে চারপাশ থমকে যায়। জেমসের যুদ্ধ কৌশল দেখে কমান্ডার লিটো নিজেও বিস্মিত হয়ে পড়ে। সে ভাবতেই পারেনি একজন বন্দী সৈনিক এতটা দক্ষ হতে পারে। হঠাৎ এক মুহূর্তে জেমস সুযোগ বুঝে জাপানি যোদ্ধার মাথায় একটি বিশেষ শক্ত আঘাত করে। আঘাতটা এতটাই ভয়ঙ্কর ছিল যে যোদ্ধাটি সেখানেই লুটিয়ে পড়ে এবং মারা যায়। চারপাশে নেমে আসে নিস্তব্ধতা। জেমসের এই অসাধারণ দক্ষতা দেখে লিটো আর কিছু না বলে নিজের শিবিরে ফিরে যায়। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরতে থাকে, একজন বন্দী মানুষ কিভাবে তার সেরা যোদ্ধাকে মারতে পারে। ঠিক সেই সময় জেমসকে আবার তার সামনে আনা হয়। এই সময় আমরা ড্যানি নামের একজন নার্সকে দেখতে পাই। তাকে জোর করে এই বন্দী শিবিরে কাজ করানো হচ্ছিল। ড্যানি জেমসের দিকে তাকিয়ে বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করে, তোমার যুদ্ধকলা তো অসাধারণ, তুমি কি এটা জাপান থেকেই শিখেছ? জেমস শান্ত গলায় উত্তর দেয়, না, আমি এটা শিখেছি পৃথিবীর প্রতিটি কোণ থেকে, প্রতিটা দেশ থেকে। জাপানও তারও একটি অংশ। জেমসের এই কথা শোনা মাত্র পুরো বন্দি শিবিরে হঠাৎ করে নীরবতা নেমে আসে। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ এর আগে কেউ কখনো এমন সাহসী আর গভীর উত্তর দেওয়ার সাহস দেখায়নি। বাকি বন্দিরা সবাই ছিল মৃত্যু ভয়ে ভেঙে পড়া। তাদের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু জেমস ছিল একেবারে আলাদা। তার চোখে মুখে ভয়ের কোনো ছিঁড়ে ফোটাও ছিল না। সে যেন মৃত্যুকে ভয়ে পায় না। জেমস চলে যাওয়ার পর এক অফিসার এসে কমান্ডার কাছে বলে, আপনি একে এতদিন বাঁচিয়ে রেখে ভুল করছেন, আমাদের এখনই ওকে শেষ করে দেওয়া উচিত। কিন্তু কমান্ডার ঠান্ডা গলায় উত্তর দেয়, না, জেমসকে আমি এত তাড়াতাড়ি মারবো না। কিছুক্ষণ চুপ থেকে সে আবার বলে, আগে আমি ওর লড়াই ভালো করে উপভোগ করতে চাই। ও কি করতে পারে সেটা পুরোটা দেখতে চাই। তারপর একেবারে শেষ মুহূর্তে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথাগুলো থেকে বোঝা যায় জেমসের জন্য সামনে আরো অনেক কঠিন আর ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। শিবিরে ফিরে এসে জেমস তার নতুন বন্ধুদের সঙ্গে বসে কথা বলতে থাকে। তখনই বোঝা যায় সবার চোখে তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তারা আগে ভয়ে মাথা নিচু করে থাকতো, তারা এখন জেমসের দিকে তাকিয়ে সাহস খুঁজে পায়। সে তাদের মনে নতুন করে আশা জাগিয়েছে। ধীরে ধীরে সবাই তাকে নিজের নায়ক হিসেবে ভাবতে শুরু করে। পরের দিন সকালে আবারও এক ভয়ঙ্কর লড়াইয়ের আয়োজন করা হয়। তবে এবার প্রতিপক্ষ একজন নয়, 3 জন যোদ্ধা একসঙ্গে মাঠে নামবে। এই লড়াইয়ে জয় বা পরাজয় কোনো প্রশ্ন ছিল না। এখানে ছিল শুধু দুটা পথ, জীবন অথবা মৃত্যু। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও জেমস একটুও ভেঙে পড়ে না। নিজের বুদ্ধি, দক্ষতা আর অদম্য সাহস দিয়ে সে আবারও অসম্ভবকে সম্ভব করে তোলে। এই ভয়ঙ্কর লড়াইটিতেও জেমস শেষ পর্যন্ত সফল হয়। জেমস সেই 3 জন যোদ্ধাকে ভয়াবহভাবে পরাস্ত করে ফেলে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো সে শেষ পর্যন্ত তাদের জীবিত ছেড়ে দেয়। এই দৃশ্য দেখে কমান্ডার ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। তার চোখে এটা অবাধ্যতা আর অপমান। রাগে অন্ধ হয়ে কমান্ডার নিজে বন্দুক তুলে নেয় এবং এক মুহূর্ত দেরি না করে সে 3 জন যোদ্ধাকে গুলি করে হত্যা করে। চারপাশে আবারও নেমে আসে ভয়ঙ্কর নীরবতা। সবাই বুঝে যায় এই লোকটি কতটা নিষ্ঠুর। এই সময় জেমসের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে 2 জনের, একজন রনি আর অন্যজন হ্যারি। তারা 3 জন একসঙ্গে বসে ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে। সবারই লক্ষ্য একটাই, যে কোনো উপায়ে এই শিবির থেকে পালাতে হবে। হ্যারি তখন জানায় কয়েকদিনের মধ্যে আমাদের সবাইকে অন্য একটি বন্দী শিবিরে নিয়ে যাওয়া হবে। এই কথা শোনার পর জেমস বুঝে যায় এটাই হয়তো তাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ হতে পারে। হ্যারি জানায় নতুন শিবিরটি এখান থেকে প্রায় 30 মাইল দূরে। সে বলে, যদি আমরা এই পথে কিছু করতে পারি তাহলে হয়তো আমাদের পরিকল্পনা সফল হবে। কিন্তু রনি সঙ্গে সঙ্গে সাবধান করে দেয়। সে জানতো জাপানি সেনারা কতটা নির্মম। রনি বলে, এই লোকগুলো ভয়ঙ্কর নিষ্ঠুর, রাস্তায় নিয়ে যাওয়ার সময় অর্ধেকেরও বেশি বন্দীকে মেরে ফেলবে। এই কথা শুনে সবাই কিছুটা চুপ হয়ে যায়। ঠিক তখনই জেমস সামনে এগিয়ে এসে বলে, আমাদের একটা রেডিও দরকার। যদি বাইরে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করা যায় তাহলে হয়তো পরিস্থিতি বদলাতে পারে। সে আরো বলে, হতে পারে আমাদের সৈন্যরা সমুদ্রের প্রস্তুত অবস্থায় আছে। যদি আমরা তাদের খবর দিতে পারি তাহলে এই পরিকল্পনাই আমাদের মুক্তির পথ হয়ে উঠবে।
জেমসের কথায় সবার চোখে আবারও নতুন করে আশা জ্বলে ওঠে। হয়তো এবার সত্যি পালানোর একটা সুযোগ এসেছে। কিন্তু এখানে রেডিও কোথায় পাবে? একজন বন্দী বলে বাইরের টাওয়ারের পাশে একজন সৈন্যের কাছে রেডিও আছে। এরপরে তারা প্ল্যান করে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়, যাতে বাকি সৈন্যরা মনে করে যে বন্দীরা মারামারি করছে। তাই তারা নিচে নেমে এসে তাদেরকে থামাতে। এই সুযোগে জেমস উপরে উঠে রেডিওটি চুরি করে নেয়। কিন্তু যখন সে এটা ব্যবহার করার চেষ্টা করছিল, তখনই সেই নার্স তাকে দেখে ফেলে। তাই সে সেখানে দাঁড়িয়ে যায়। পাশে থাকা কয়েকজন জাপানি সৈনিক তার সাথে মজা করতে শুরু করে। জেমস প্রতিবাদ করতে চাইলে সে নার্স তাকে ইশারায় মানা করে দেয়। তাই সে রেডিওটি সেখানে লুকিয়ে রাখে। বাকি বন্ধুরা খুব চালাকির সাথে তাকে আবারও কাজের সাথে যুক্ত করে নেয়, যাতে কারো কোনো সন্দেহ না হয়। এখন তাদের কাছে রেডিও আছে। তারা আপাতত এক ধাপ এগিয়ে আছে। একজন বন্দী জেমসকে জানায়, রেডিও দিয়ে শুধু আমরা শুনতে পারবো। যদি আমরা এখান থেকে বাইরে কিছু পাঠানোর চেষ্টা করি, তাহলে তারা বুঝতে পেরে আমাদেরকে মেরে ফেলবে। এর পরের সিনে দেখানো হয় সকালবেলা সব বন্দীদেরকে ডাকা হয়, কারণ ক্যাপ্টেন জানতে পেরেছে যে কয়েকজন কয়েদি সে জায়গায় গিয়েছে যেখানে তাদের যাওয়া নিষেধ ছিল। কিন্তু ক্যাপ্টেন জানতো না তারা কারা। তাই সে বলে তারা যেন বের হয়ে আসে। এরপর ক্যাপ্টেন একজনকে সন্দেহ করে আর সে ভয়ে সবকিছু বলে দেয়, আর ক্যাপ্টেন তাদেরকে মেরে ফেলে। জেমস জানতে পারে আরো একজন বন্দী আছে যে কিনা এই জেলখানা থেকে বের হওয়ার রাস্তা জানে। তাই সে তার কাছে গিয়ে জানতে চায়। সে প্রথমে অস্বীকার করে, এক পর্যায়ে সে স্বীকার করে। এরপর সে লুকানোর স্থানের কথা জেমসকে বলে দেয়। এরপর জেমস রেডিও নিয়ে সেই স্থানে যায়। সে রেডিওটি চালু করলে শুনতে পায় আমেরিকান সৈন্যরা অন্য ভাষায় কথা বলছে। এটা সে বুঝতে পারছিল না। এর পরের সিনে দেখানো হয় তারা তিনজন কাজ করছিল। জেমস বলে, আমি তাদের কথা শুনতে পেয়েছি, কিন্তু তারা কোন ভাষায় কথা বলছিল তা আমি বুঝতে পারিনি। তবে আমি এতটা বুঝে গেছি যে তারা আমাদের আশেপাশেই আছে। এরপরে জেমসকে শিবিরে নিয়ে আসা হয়। তাকে ওই ভাষা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তুমি জানো কিনা? জেমস হাসি মুখে উত্তর দেয়, আমি জানি না। আর জেনে থাকলেও সে কখনোই বলতো না। এরপর তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরে কমান্ডো সেই ক্যাপ্টেনের কাছে যায় এবং বলে, একে হত্যা করার আদেশ আমাকে এখনই দেন না কেন? আর তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেনের মুখে ভয়ের ছাপ। সে বলে, আমেরিকান সৈন্যরা চারপাশে ঘিরে ধরেছে আমাদের। তারা একটি বিশেষ ভাষার কথা বলছে, আর সেই ভাষাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জয় নিশ্চিত। আর আমরা তো সেইটা জানি না। এরপরের দিন জেমসকে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। শুধু তাই নয়, তাকে আবার লড়াই করার জন্য তোলা হয়। তার হাত পা খুলে দেওয়া হয়। সে সিংহের মতো সবাইকে শায়েস্তা করে। এবার সে কারো প্রতি কোনো দয়া দেখায় না। এবার ক্যাপ্টেন বারবার পরাজয় দেখে তার নিজের কয়েকজন সৈন্যকে মেরে ফেলে, আর জেমস অজ্ঞান হয়ে পড়ে। এরপরে যখন সে চোখ খুলে তখন সে জাপানি চিকিৎসা শিবিরে দেখতে পায়। এরপর জেমস কিছুটা সুস্থ হয়ে তার শিবিরে ফিরে আসে। তার বন্ধুরা তাকে জানায় যে সে যখন ছিল না তখন আমেরিকান বিমান তাদের উপর দিয়ে কয়েকবার ঘোরাফেরা করেছে। তার মানে হলো আমেরিকান সৈন্যরা তাদের খুব কাছাকাছি আছে। এর জন্য আমাদের খুব তাড়াতাড়ি সংকেত পাঠানো উচিত। কিন্তু এখানে একটি ভয় ছিল, তারা যখন সংকেত পাঠাবে তখন জাপানিরা বুঝতে পারবে এবং শিবিরে সবাইকে মেরে ফেলবে। তাই তারা যদি কোনো কিছু নাও করে তাও মারা যাবে। পরের দিন রাতে তারা তিনজন সেই জায়গায় চলে যায়, কিন্তু সেখানে কয়েকজন সৈন্য তাদেরকে দেখে ফেলে এবং জেমস তাদেরকে মেরে শায়েস্তা করে। তখন তারা চিন্তা করে এখন যদি এখান থেকে পালিয়ে যায় তখন বিপদ আরো বেড়ে যাবে। তাই তারা আবারও শিবিরে ফিরে আসে। কিন্তু পরের দিন লিটো দেখতে পায় তার কয়েকজন সৈন্যকে কেউ মেরে ফেলেছে। এজন্য সে শিবিরের সবাইকে ডেকে আনে। এবার সে হ্যারিকে প্রচন্ড মারধর করছিল, কারণ সে জানতো হ্যারি এটা একাই করতে পারবে না। হ্যারি এখানে কারো নাম নেয় না, তার উপর অত্যাচার বাড়িয়ে দেওয়া হয়। যেটা দেখে জেমস এগিয়ে আসে আর বলে, আমি এসব কিছু করেছি। কিন্তু লিটো এটা মেনে নিতে প্রস্তুত ছিল না। সে মনে করে তার সঙ্গে অবশ্যই সঙ্গীরা ছিল। এরপর লিটু একজন কয়েদিকে নিয়ে আসে এবং জেমসকে বলে, তুমি যদি একে মেরে ফেলতে পারো তাহলে তোমার বন্ধুকে আমি ছেড়ে দেব। কিন্তু জেমস বলে, আমি কখনো কোনো নিরপরাধ মানুষকে মারিনি, তাই সে এটা পারবে না। এরপর লিটু নিজে সে কয়েদিকে মেরে ফেলে। এরপর আবারও জেমসকে লিটুর সামনে আনা হয়। জেমস তাকে বলে, যদি তোমার সাহস থাকে তাহলে তুমি আমার সাথে লড়াই করো আর আমার বন্ধুকে ছেড়ে দাও। কিন্তু লিটু ভালো করে জানতো যে জেমসের সাথে সে পারবে না, এজন্য সে হাসতে শুরু করে। এরপর জেমস তাকে বলে, তুমি কাপুরুষ, তুমি মৃত্যুকে ভয় পাও। এরপরে জেমসকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসা হয়, আর সে বুঝতে পারে যে এটা এখন পালানোর সবচেয়ে বড় সুযোগ। এখন তাদেরই কিছু করতে হবে। এজন্য জেমস রনিকে বলে, আজ রাতেই সিগন্যাল পাঠাতে হবে, কিন্তু এর জন্য আমাদের কিছু কোড ব্যবহার করতে হবে।
যাতে করে জাপানিরা এই শব্দগুলো বুঝতে না পারে। জাপানিরা যখন আমাদের ট্র্যাক করবে তখন এই শব্দগুলো নিয়ে গবেষণা শুরু করবে। এই ফাঁকে আমরা সবাই পালিয়ে যাব। রনির কাছে এই আইডিয়াটি ভালো লাগে, এজন্য তারা রাতে শিবির থেকে বেরিয়ে আসে। রেডিওটি চালু করে সংকেত দেওয়া শুরু করে। যত তাড়াতাড়ি সম্ভব ছোট ছোট বাক্যের মাধ্যমে তারা সংকেত পাঠায়। রনি খুব ভয় পেয়ে যায়, কারণ এত ছোট ছোট বাক্যে আমেরিকান সৈন্যরা কি বুঝতে পারবে। কিন্তু জেমসের বিশ্বাস ছিল তারা অবশ্যই আমাদেরকে উদ্ধার করার জন্য আসবে। আর সেই সাথে তারা প্ল্যান মতো কিছু কোডিং শব্দ ব্যবহার করে। এরপর তারা যখন ক্যাম্পে ফিরে আসে তখন দেখে সেখানে কোনো লোকজন নেই। এতক্ষণে সবকিছু বদলে গেছে। জেমস বুঝে গেছে এখানে হয়তো কোনো ঝামেলা হয়েছে। এরপরে তাদেরকে দুইজনকে ধরে ফেলে এবং মারধর করে বেঁধে রাখে। কিন্তু যখন সকাল হয় তখন দেখা যায় একের পর এক আকাশ থেকে আমেরিকান বোমা পড়ছে, যার ফলে জাপানিদের ভীষণ ক্ষতি হয়। এখান থেকে কোনো কয়েদি পালানোর চেষ্টা করলে জাপানিরা সাথে সাথে তাদেরকে মেরে ফেলে আর বাকিদেরকেও আবারও বন্দি করে ফেলে। জনি তখন তাড়াতাড়ি জেমস এবং রনির কাছে চলে আসে, তাদের হাতের বাঁধন খুলে দেয় আর বলে এখানে যুদ্ধ লেগে গেছে, আমেরিকানরা চলে এসেছে, এখন একটাই সুযোগ আছে। এটা শুনে রনি খুশি হয়ে যায়, কারণ তাদের কষ্ট সার্থক হয়েছে। কিন্তু এখন তাদেরকে আইআইটি রেডিও দরকার, যেটা দিয়ে তারা আবারও সংকেত পাঠাতে পারবে। এজন্য তাদের আবারও সেই টাওয়ারের কাছে যেতে হবে, যেখানে এখনো সৈন্য ছিল। জেনি তখন পেটে ব্যথার নাটক করে তাদের কাছে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করে। আর সেই সুযোগে জেমস আর রনি সেই টাওয়ারে পৌঁছে সিগন্যাল পাঠায়। আর জেমস যখন নিচে তাকায় তখন দেখতে পায় তার বাকি সৈন্যদেরকে জাপানিজরা একে একে করে মারছে। জেমস তাদের উপর হামলা করে দেয়। এরপর বন্ধুরাও ছাড়া পেয়ে জাপানিদের উপর আক্রমণ করে। এদিকে জেমস আর লিটু মারামারি লেগে যায়, কিন্তু রনি জেমসকে থামিয়ে দেয়, কারণ যে কোনো সময় বিমান চলে আসবে, তাদেরকে এখান থেকে বের হতে হবে। তারা সেখান থেকে চলে যায়, কিন্তু ক্যাপ্টেন যে জীবিত ছিল সে তাদের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু লিটু এসে সেখানে থামিয়ে দেয়। যদিও জেমস তাদেরকে কিছু বলে না, কিন্তু তাদের চোখে পরাজয়ের লজ্জা সে দেখতে পায়। এদিকে জেমসের লোকেরা সবাই তাড়াতাড়ি গ্ল্যাডিয়েটরে পৌঁছে গেছে। এরপর জেমস সেখানে একটি হুক লাগিয়ে দেয়। যখনই সেখানে আমেরিকান বিমান চলে আসবে তাদেরকে উপরে উড়িয়ে নিয়ে যাবে। এরা দেখার পর তারা সবাই খুশি হয়ে যায় যে তারা সবাই বেঁচে গেছে। তারা সবাই তো এখন বেঁচে যায়, কিন্তু তাদের অনেক সঙ্গী এখনো অত্যাচার ভোগ করছে, কারণ এই সমস্ত সঙ্গীদেরকে জাপানিজরা আগেই নিয়ে চলে গিয়েছিল। জেমস তখন ওয়াদা করে যে সে আবারও ফিরে আসবে, সবাইকে ওখান থেকে বাঁচিয়ে নেবে। এর পরের সিনে দেখানো হয় 15 বছর পর সে লিটুর কাছে চলে গেছে তার পুরনো ঋণ শোধ করতে। কিন্তু সেখানে গিয়ে তার দেখা হয় তার ছেলের সঙ্গে। সে বলে তার বাবা মৃত্যু হয়েছে 1 বছর আগে, কিন্তু সে তার শেষ মুহূর্তে তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলে গেছে। সারা বছর পরাজয়ের মুখোমুখি হয়েছে আর লজ্জায় কাপুরুষতা গ্লানি নিয়ে বয়ে বেরিয়েছে শুধুমাত্র তোমার জন্য, যার প্রতিশোধ আমি তোমার কাছ থেকেই নিব। তখন তাদের মধ্যে ছোটখাটো মারামারি হয়। জেমস যদি চাইতো তাকে হত্যা করতে পারত, জেমস সেটা করে না। এরপর লিটুর ছেলে তার কাছে মাথা নত করে। ছেলেটি শেষে বলে বাবা বলেছিল তুমি অবশ্যই আসবে, কারণ তোমার খুবই একটি দামি জিনিস বাবার কাছে রয়ে গিয়েছিল। এরপর ছেলেটি সেই ব্যাজটি দেখায় যেটা যুদ্ধের সময় লিটু জেমসের কাছ থেকে নিয়েছিল, কিন্তু সেটা আজকে তার ছেলে তাকে দিয়ে দিয়েছে। ছেলেটি বলে আমার বাবা খুব যত্নে এই জিনিসটিকে রেখেছিল, এরপরে আমি রেখে দিয়েছিলাম, এখন তোমার হয়ে গেছে। এরপরে সব মান অভিমান ভুলে একে অপরকে জাপানি স্টাইলে শ্রদ্ধা করে। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।